বিভিন্ন উপদেষ্টারা, অর্থ উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টারা যে লাল পাসপোর্ট তারা পেয়েছিলেন সেটা জমা দিয়ে নিজেদের পাসপোর্ট নিয়ে এবার বাংলাদেশ থেকে ভেগে যাওয়ার প্ল্যান করছে। অধ্যাপক ইউনূস যে বিদেশিদের ডেকে আনছেন ঐতিহাসিক নির্বাচন দেখাতে, সেই বিদেশিরা দেশে এসে বৈঠক করছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে। যেভাবেই হোক আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করতেই হবে। এটা হচ্ছে ভারতের একটা ধনুর্ভাঙা পণ। আবারও রাজনীতিতে সক্রিয় হতেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। সকালে যমুনা টেলিভিশনকে তিনি জানান, আওয়ামী লীগের রাজনীতির সাথে মনে প্রাণে তিনি সবসময় আছেন। আওয়ামী লীগের সাথে রক্ত দিয়ে আমাদের সম্পর্ক, এবং আওয়ামী লীগের বাইরের কেউ না। আমি আওয়ামী লীগে ছিলাম, আমি আওয়ামী লীগে আছি, আমি আওয়ামী লীগে চিরকাল থাকবো। বাংলাদেশ আওয়ামী লীগ তাদেরকে ছাড়াই নির্বাচন হচ্ছে, তাদেরকে ছাড়া নির্বাচন হওয়াটা আমি মনে করি গ্রহণযোগ্য নয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এক দফা এক দাবি, ইউনূস কাকা আমেরিকা যান। এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার। আমাদের নেত্রী, আমাদের মা ইন্ডিয়া থাকতে দেব না, দিয়েছে তো রক্ত, আরো দেব রক্ত। রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়, আর করিস না দুর্নীতি, বিজাগিত কূটনীতি, বিএনপি জামাত মিল্লা দেশটা খাবি। অধ্যাপক ইউনূস যে বিদেশিদের ডেকে আনছেন ঐতিহাসিক নির্বাচন দেখাতে, সেই বিদেশিরা দেশে এসে বৈঠক করছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে। সূত্রগুলো বলছে, বিদেশি সংস্থার প্রতিনিধিরা শুধু মাঝে ঘাটে মানুষের মধ্যেই নয়, খোদ সরকারের উপদেষ্টাদের মধ্যেও নির্বাচন নিয়ে সংশয় দেখছেন। দর্শক, প্রথম আলোর এক রিপোর্টেই সবকিছু উল্টে পাল্টে গেছে। প্রথম আলো পাশা নামের একটি সংগঠনের ভুঁইফোর সংগঠন, এবং যে সংগঠনের অফিস নেই, কার্যালয় নেই, নিজের বাড়িতে একটা রুমকে ব্যবহার করা হয়, যে সংগঠনের কোনো লোকজন নেই, একজন ব্যক্তি সর্বস্ব একটি এনজিও, সেই এনজিওকে 10,500-রও বেশি পর্যবেক্ষক আগামী নির্বাচনে বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। সেই ভয়াবহ তথ্য প্রথম আলো রিপোর্টে উঠে এসেছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন, যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। অধ্যাপক ইউনূস যে বিদেশিদের ডেকে আনছেন ঐতিহাসিক নির্বাচন দেখাতে, সেই বিদেশিরা দেশে এসে বৈঠক করছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে। সূত্রগুলো বলছে, বিদেশি সংস্থার প্রতিনিধিরা শুধু মাঝে ঘাটে মানুষের মধ্যেই নয়, খোদ সরকারের উপদেষ্টাদের মধ্যেও নির্বাচন নিয়ে সংশয় দেখছেন। সবশেষ খবর হলো, অন্তর্বর্তী সরকার অভ্যন্তরেই নির্বাচন নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অসন্তোষ। পর্দার আড়ালে দুই দলের মধ্যে আসন ভাগাভাগি আর সরকার গঠন নিয়ে সমঝোতা না হয় সরকারের উপদেষ্টাদের মধ্যে একটি গ্রুপ বেজায় চটেছে। অন্যদিকে তিনটি পক্ষ 8 ফেব্রুয়ারি থেকে বড় ধরনের আন্দোলনে নামছে, এমন খবরের চিন্তিত উপদেষ্টাদের আরেকটি গ্রুপ। এই আন্দোলনের কারণে চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় অচল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সিনিয়র কয়েকজন উপদেষ্টার ধারণা, নির্বাচনের 4 দিন মাত্র বাকি থাকলেও এত কিছু নিয়ে অচল অবস্থা দেখা দিয়েছে যে কোনো মুহূর্তে বড় ধরনের অস্থিরতা দেখা দিলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এমনিতে নানা কারণে নির্বাচন কমিশন তার প্রস্তুতি এখনো শেষ করতে পারেনি। গাজীপুরে স্থগিত করতে হয়েছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ। পরিস্থিতি নিয়ে উপদেষ্টাদের মধ্যে আশঙ্কা এতটাই বাড়ছে যে নিজেদের মধ্যে ছোট ছোট দলে ভাগ হয়ে এখন তারা বৈঠক করছেন। কমপক্ষে 8 জন উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট বাদ দিয়ে সবুজ পাসপোর্ট নিয়ে পশ্চিমা দেশের ভিসাও লাগিয়ে নিয়েছেন। এমনকি দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব যে পুলিশের, সে বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিটিও দেশ ছাড়তে চান। এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক শক্তিগুলোর কাছ থেকেও চাপ আসতে পারে, এই আশঙ্কাও আছে সরকারের কারো মধ্যে। সূত্রগুলো বলছে, মাঠের পরিস্থিতি যমুনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ধীরে ধীরে, আর তাতে আতঙ্ক বাড়ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ঘানার সাবেক রাষ্ট্রপতি নানা আকুফো-আদ্দোর নেতৃত্বে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের 11 জন বাংলাদেশে এসেছেন। 7 ফেব্রুয়ারি তারা বৈঠক করেন আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশের সাথে। জাতীয় পার্টির নেতারা বৈঠকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এর পরপরই কমনওয়েলথ অনলাইনে বৈঠক করেছে বাংলাদেশে নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের সাথে। ওই বৈঠকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, ডক্টর সেলিম মাহমুদ ও অধ্যাপক জাহানারা আরজু উপস্থিত ছিলেন। কমনওয়েলথ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে কমনওয়েলথকে বলা হয়েছে, সন্ত্রাস দমন আইনে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। বিষয়টির সাথে একমত বলে জানিয়েছে কমনওয়েলথের প্রতিনিধি। দর্শক, প্রশ্ন হলো, যে দলটির কার্যক্রম নিষিদ্ধ, যারা নির্বাচনে অংশ নিতে পারছে না, তাদের সাথে কেন কমনওয়েলথ বৈঠক করলো? সে উত্তর পাওয়া যাবে 7 ফেব্রুয়ারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিটির বক্তব্যে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 4 দিন আগে আওয়ামী লীগবিহীন নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিটি। মিডিয়া ব্রিফিংয়ে সিপিটি বলেছে, 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে সেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে না। সিপিটি এবং সংস্থাটির শীর্ষ ব্যক্তিত্বের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। সরকার পক্ষ থেকে বহু আগে থেকেই জানানো হয়েছে, নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না।
তারপরও কেন সিপিটি হঠাৎ নির্বাচনের মাত্র 4 দিন আগে এমন কথা বলছে তা নিয়ে সরকারের শীর্ষ মহলও বেশ আলোচনা জন্ম দিয়েছে। সিপিটি বলছে কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগের বিপুল সংখ্যক সমর্থক ও ভোটার চূড়ান্ত নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের মতামত ও অংশগ্রহণ উপেক্ষা করা হলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। সরকার একাধিক সূত্র বলছে আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হতে যাচ্ছে সেটি নিয়ে আপত্তি ইউরোপীয় ইউনিয়নও জানিয়েছে। সরকার উপদেষ্টাদের আশঙ্কা আন্তর্জাতিকভাবে নির্বাচনটি বড় ধরনের প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে। কমনওয়েলথের সাথে বৈঠকের পরপরই সজীব অজয় জয় সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন। তিনি ভোট দিতে না যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, গায়ের জোরে সংস্কার করলে সে সংস্কার কোনো কাজে দিবে না। তবে আওয়ামী লীগ বিএনপি নির্বাচনে সরকার উপদেষ্টাদের একটি পক্ষের চেষ্টা ছিল বিএনপি ও জামাত জোটের মধ্যে আসন ভাগাভাগি সমঝোতা এবং 2 জোট মিলে সরকার গঠন করা। গত বছরের ডিসেম্বর থেকে এই চেষ্টা শুরু হয়েছিল। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর থেকে সরকারের 4 জন উপদেষ্টা দফায় দফায় এই 2 ইস্যুতে চেষ্টা করা শুরু করেন। খালেদা জিয়া মারা যাওয়ার পর 2রা জানুয়ারি তারেক রহমানের সাথে দেখা করতে গিয়েছিলেন জামাতের আমির। সাক্ষাৎ শেষে অতীতের মতো ভবিষ্যতেও বিএনপির সঙ্গে মিলেমিশে কাজ করার কথা বলেন জামাত ইসলামের আমির। কিন্তু বিএনপির শীর্ষ পর্যায় থেকে বিষয়টি নিয়ে অনাগ্রহ দেখানো হয়। বিএনপিকে রাজি করাতে না পেরে সরকার ওই 4 উপদেষ্টার পরামর্শে এনসিপিকে নিজেদের জোটে নেয় জামাত। তারপরও চলে সমঝোতার আলোচনা। সূত্রগুলো বলছে আন্তর্জাতিক বেশ কিছু পক্ষের আপত্তিতে বিএনপি এই সমঝোতায় যেতে রাজি হতে পারেনি। সবশেষ 6 ফেব্রুয়ারি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের কাছে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচনের পর জামাত ইসলামীর সঙ্গে ঐকমত্যে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দেন তারেক রহমান। ওই সাক্ষাৎকার প্রকাশের পর থেকে জামাত ইসলামের চেয়ে বেশি অস্বস্তিতে পড়েছেন সরকারের ওই 4 উপদেষ্টা। এই উপদেষ্টাদের আশঙ্কা বিভিন্ন সময় তারা বিএনপি ও দলটির সাথে সম্পৃক্ত অনেক কর্মকর্তার বিরুদ্ধে নানা ধরনের অ্যাকশন নিয়েছিলেন নিয়ম ও আইন বহির্ভূত অনেক সিদ্ধান্ত, যেগুলো নিয়ে বিএনপি এককভাবে ক্ষমতায় আসলে তারা বিপদে পড়তে পারেন। তবে সরকার উপদেষ্টাদের মধ্যে যে গ্রুপটি নির্বাচন চায়, এমনকি সেটি যেনতর নির্বাচন হোক বা না হোক, সেই গ্রুপটির মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে নির্বাচন আদৌ সরকার করতে পারবে কি না তা নিয়ে। সরকারের 3 জন উপদেষ্টা মনে করেন 5 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে 6 ফেব্রুয়ারি যমুনা ও আশপাশের দৃশ্য দেখে তাদের মনে হয়েছে সরকারের মিত্র বলে যারা পরিচিত তারাই নির্বাচনের আগে যে দাবিতে পরিস্থিতি ঘোলাটে করছে তাতে নির্বাচন নিয়ে শঙ্কা তাদের বেড়েছে। 8 ফেব্রুয়ারি থেকে 3টি ইস্যুতে আন্দোলন শুরু হতে পারে এমন তথ্য তারা গোয়েন্দাদের থেকে পেয়েছেন। একটি হলো চট্টগ্রাম বন্দরকে ঘিরে আন্দোলন শুরু হচ্ছে রোববার থেকে। 8 ফেব্রুয়ারি থেকে বহির্নোঙরও অচল হয়ে যাবে। এটি হলে অচল হয়ে পড়বে দেশের অর্থনীতি, কারণ দেশের মোট রপ্তানির 91% হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এমনিতেই টানা 6 দিন বন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে রপ্তানি খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি পবিত্র রমজান সামনে রেখে আমদানি পণ্য খালাস না হলে গ্রাহক পর্যায়ে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের। চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল বা এনসিটি বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল সহ 4 দফা দাবিতে অনির্দিষ্টকালে লাগাতার কর্মসূচি দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এর আগে পালিত কর্মসূচিতে এতদিন বন্দরের বহির্নোঙর কর্মবিরতির আওতায় ছিল না। তবে আগামীকাল রোববার থেকে ঢাকা ধর্মঘটে বহির্নোঙরে কাজ হবে না। দাবিগুলোর মধ্যে 1 নম্বর দাবি হলো এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার ঘোষণা দিতে হবে সরকারকে। এছাড়া আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল, তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়া এবং বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহারের দাবিও আছে। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এই আন্দোলনের ডাক দিয়েছে। দর্শক, নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনার ভার সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের টানা 6 দিনের কর্মবিরতি চলে গত সপ্তাহে। এ কারণে বন্দরে পণ্য খালাস বন্ধ হয়ে গিয়েছিল। নৌ পরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলে পরের 2 দিনের জন্য কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছিল বন্দর রক্ষা পরিষদ। কিন্তু বৃহস্পতিবার উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষের কয়েক ঘন্টা পর আন্দোলনের নেতৃত্বদানকারী বন্দর শ্রমিক কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত ও তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ। আন্দোলনকারীদের বাধায় বন্দরের 3টি প্রধান টার্মিনাল নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, চিটাগাং কন্টেইনার টার্মিনাল বা সিসিটি ও জেনারেল কার্গো বার্থের কার্যক্রম মঙ্গলবার থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায়। দ্বিতীয় যে আন্দোলনটি 8 ফেব্রুয়ারি থেকে শুরু হবে সেটি হলো পে স্কেল বাস্তবায়নের আন্দোলন। 6 ফেব্রুয়ারি সরকারি ছুটির দিনে সরকারি কর্মচারীদের একটি বিশাল মিছিল যমুনার সামনে গিয়ে আন্দোলন করলে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে খোদ ডিএমপি পুলিশ কমিশনারকেও লাঠি চার্জ করতে দেখা গেছে। গোয়েন্দা সূত্রগুলো বলছে সরকারি কর্মচারীদের একটি বড় অংশ এর মধ্যে ঘোষণা দিয়েছে পে স্কেল ঘোষণা না দিলে তারা নির্বাচন বয়কট করবে। 8 ফেব্রুয়ারি দুপুর 2টার মধ্যে প্রজ্ঞাপন জারি না করলে তারা পুরো দমে কর্মবিরতিতে যাবে। এমনকি ওই গ্রুপটি সচিবালয়ে তালা ঝুলে দিতে পারে এমন আশঙ্কাও করছে গোয়েন্দারা। তাদের সাথে একমত হয়ে সরকারি সেবাদান প্রতিষ্ঠানের কর্মচারীরাও যোগ দিতে পারে। সরকার কয়েকজন উপদেষ্টা মনে করেন নির্বাচনের মতো মহাযজ্ঞের আগে সরকারি কর্মচারীরা বয়কটের ডাক দিলে কোনোভাবেই নির্বাচন করা সম্ভব হবে না।
তবে আশঙ্কার কথা হলো সরকার এই উপদেষ্টাদের ধারণা সরকারের ভিতরে একটি পক্ষ নির্বাচন হোক সেটি চায় না। তাদের ইন্ধন যদি এসব আন্দোলনের পিছনে থাকে তাহলে এসব আন্দোলন সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। কারণ চট্টগ্রাম বন্দর ইস্যুতে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি থেকে সরে আসা সরকারের পক্ষে সম্ভব নয়। তাহলে শক্তিধর যে আন্তর্জাতিক পক্ষ সরকারকে এতদিন সাপোর্ট করে আসছে তারা রাতারাতি শত্রুতে পরিণত হবে। ফলে অধ্যাপক ইউনূস পড়েছেন উভয় সংকটে। তৃতীয় আন্দোলনটি অবশ্য সরকারি মৃত্যুদের 5 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্তের দাবিতে ইনকলাব মঞ্চ যমুনা ঘেরাও করে। সরকার মৃত্যু হওয়ার সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় পুলিশ ব্যাপক চড়াও হতে বাধ্য হয় জানিয়ে সরকারি মৃত্যুদের ক্ষোভ ঝরে পড়ে সামাজিক মাধ্যমে। সরকার একটি পক্ষের অনুরোধে শেষ পর্যন্ত তারা 8 ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে। সূত্রগুলো বলছে কোটি টাকার অনুদান, কোটি টাকার ফ্ল্যাট আর হাদির ভাইকে বিদেশি দূতাবাসে লোভনীয় চাকরি দেওয়ার পরও কেন হুট করে যমুনার সামনে এসে জড়ো হয়েছে সেটি সরকারের কাছে বেশি বিষয়। অভিযোগ আছে সরকার একজন উপদেষ্টার সাথে কয়েকদিন আগে ইনকলাব মঞ্চের কয়েকজনের বৈঠক হয়েছিল। সরকার উপদেষ্টাদের একটি অংশের আশঙ্কা এই 3টি আন্দোলন একসাথে শুরু হলে সরকার নির্বাচনী প্রস্তুতির কাজ থেমে যেতে বাধ্য। এমনিতেই নির্বাচন কমিশন এখনো অনেক পিছিয়ে আছে। দেশের সব নির্বাচনী অফিসে এখনো ব্যালট সহ দরকারি সব সরঞ্জাম পৌঁছায়নি। এর মধ্যে গাজীপুর জেলায় নির্বাচনী ব্যালট পেপার বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। 6 ফেব্রুয়ারি গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এর তথ্য জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে গাজীপুর জেলার 5টি সংসদীয় আসনের গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার বিতরণ কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। নির্বাচনী মালপত্র বিতরণের নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। তবে কি কারণে নির্বাচনের মাত্র 4 দিন আগে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানানো হয়নি। সরকার একাধিক সূত্র বলছে নির্বাচন নিয়ে সরকারের উপদেষ্টাদের মধ্যে শুধু নয় সরকার ঘনিষ্ঠ আমলাদের মধ্যেও ব্যাপক শঙ্কা দেখা দিয়েছে, যেটি অতীতে কখনোই দেখা যায়নি। এবার তাই ঘটছে। দায়িত্বের থেকেও লাল পাসপোর্ট জমা দিচ্ছেন সরকার উপদেষ্টারা। সবুজ পাসপোর্ট নিয়ে সেখানে পশ্চিমা দেশের ভিসার সিলমোহর লাগিয়ে নিয়েছেন। কমপক্ষে 7 জন উপদেষ্টার পরিবারের সদস্যরা দেশ ছেড়েছেন এরই মধ্যে। গত 20 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত কমপক্ষে 8 জন উপদেষ্টা বিশেষ পাসপোর্ট ছেড়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন। ইতিমধ্যে অর্থ উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা এর সত্যতাও স্বীকার করেছেন। দায়িত্ব থেকে এমন আবেদনের বিষয়টিকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি কৌশলে বলেছেন অন্য দেশের ভিসা আগেভাগে নিয়ে রাখতেই এমন কাজ করছেন তার সহকর্মীরা। শুধু উপদেষ্টারা নয় সরকার ঘনিষ্ঠ কর্মকর্তারাও বিপদ আজ করতে পেরে আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। দেশের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের। সেই পুলিশের সর্বোচ্চ ব্যক্তিটি লাল পাসপোর্ট আর রাখতে চান না। আইজিপির চাকরির চুক্তির মেয়াদ আছে এখনো 8 মাস। তা সত্ত্বেও আইজিপি বাহরুল আলম লাল পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্ট নিতে চান। এ লক্ষ্যে তিনি গত 3 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে খোদ আইজিপির এমন উদ্যোগ প্রশাসনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সরকারি একটি সূত্র বলছে 9 জন উপদেষ্টা এরই মধ্যে অধ্যাপক ইউনূসকে জানিয়ে দিয়েছেন 12 ফেব্রুয়ারির পর তারা আর কোনোভাবেই থাকতে চান না। কিন্তু এই উপদেষ্টাদের আশঙ্কা অধ্যাপক ইউনূসের কিচেন ক্যাবিনেটের কয়েকজন সদস্য নির্বাচন হোক সেটি চান না, কিংবা দুই দলের মধ্যে বড় সমঝোতা ছাড়া নির্বাচন হওয়া ঠিক হবে না বলে তারা মনে করেন, যার চাপ পড়ছে পুরো প্রশাসনে। যে কারণে অস্থিরতা আর গভীর সংশয় ছড়িয়ে পড়ছে সবখানে। আর এই কারণে অনেক মানুষ প্রকাশ্যে বলছেন নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে তারা নিশ্চিত নন। কেউ কেউ আবার মনে করছেন এত যদি কিন্তুর মধ্যে নির্বাচন হলে সেটি হবে কেবল আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতা কতটুকু সারতে পারবে তার লক্ষণ আগামী 2 দিনের পরিষ্কার হয়ে যেতে পারে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দর্শক, প্রথম আলোর এক রিপোর্টেই সবকিছু উল্টে পাল্টে গেছে। প্রথম আলো পাশা নামের একটি সংগঠনের ভুঁইফোর সংগঠন এবং যে সংগঠনের অফিস নেই, কার্যালয় নেই, নিজের বাড়িতে একটা রুমকে ব্যবহার করা হয়, যে সংগঠনের কোনো লোকজন নেই, একজন ব্যক্তি সর্বস্ব একটি এনজিও, সেই এনজিওকে 10,500-রও বেশি পর্যবেক্ষক আগামী নির্বাচনে বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। সেই ভয়াবহ তথ্য প্রথম আলো রিপোর্টে উঠে এসেছিল। অতঃপর দেখা গেল যে নির্বাচন কমিশন এই ব্যাপারে একটু নড়ে চড়ে বসেছে, কিন্তু এখন পর্যন্ত কংক্রিট কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার থেকে জানানো হয়েছে যে এই পর্যবেক্ষকদের কার্ড বিতরণ স্থগিত করা হয়েছে, কিন্তু আদৌ কি নির্বাচন কমিশন ব্যাপারটাকে বাতিল করছে নাকি ব্যাপারটাতে এখনো গড়িমসি আছে? গতকালকে রাতে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। সেই সংবাদ সম্মেলনে আজাদ মজুমদার, সহকারী প্রেস সচিব, তিনি জানিয়েছেন যে এই পাশার পর্যবেক্ষকদের যে কার্ড বিতরণ, সেই কার্ড বিতরণ স্থগিত করা হয়েছে। কি বললেন তিনি, আর কি উঠে এলো তথ্য? আদতে নির্বাচন কমিশন আজকে কি সিদ্ধান্ত নিতে চলেছে? এই ঘটনা শুধুমাত্র বাতিল করার মধ্য দিয়ে কি শেষ করা হবে, নাকি এর পেছনে কারা রয়েছে
সেটা বের করার চেষ্টা হবে। চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। তার কথা, এই পাশা নামক এক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে 10,559টা সম্ভবত পর্যবেক্ষক দিয়েছে, যা মোট পর্যবেক্ষকের 19%, এবং বাংলাদেশে এরপরে দ্বিতীয় সর্বোচ্চ কোনো প্রতিষ্ঠানকে 3,000-এর একটু বেশি পর্যবেক্ষক দেওয়া হয়েছে। এই বিপুল পরিমাণ পর্যবেক্ষক যে পাশা নামক সংগঠনকে দেওয়া হয়েছে, তাদের নিবন্ধনই ছিল না। প্রথম দফায় যে 66টি সংগঠনের নিবন্ধন করে নির্বাচন কমিশন, সেগুলোর মধ্যে তাদের নামই ছিল না। পরবর্তী একেবারে ডিসেম্বরের শেষ দিকে এসে যে আরও 15টি সংগঠনের নাম নিবন্ধন করে নির্বাচন কমিশন, তার মধ্যে পাশার নাম ছিল, এবং শেষ বেলায় এসে তাদের নাম অন্তর্ভুক্ত করে এই ভূঁইফোড় সংগঠনকে 10,500-রও বেশি পর্যবেক্ষক বরাদ্দ করেছে, যার রেকর্ড বাংলাদেশের ইতিহাসে। কি বলছে ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন। পাশার নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত, আজাদ মজুমদার। হবিগঞ্জের চুনারীঘাটের বেসরকারি সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট পাশার 10,000 পর্যবেক্ষক নির্বাচন, আসলে 10,500-এর বেশি হবে, নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। তাদের বিষয়ে অনুসন্ধান অব্যাহত আছে, এ বিষয়ে রোববার সিদ্ধান্ত নেওয়া হবে, এটা জানিয়েছেন, অর্থাৎ আজকে সিদ্ধান্ত নেওয়া হবে এমনটা বলেছেন। শনিবার রাতে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। তিনি বলেছেন, ইলেকশন কমিশনের সেক্রেটারি এই বিষয়ে আজ মিটিংয়ে অবহিত করেন। সংবাদে দেখেছেন, পাশা নামে একটা এনজিও 10,000 পর্যবেক্ষক নিয়োগ দেবে। ইলেকশন কমিশন থেকে তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে। তাদের সক্ষমতা সম্পর্কে ইলেকশন কমিশন নিশ্চিত হতে পারেনি। ইলেকশন কমিশন তাদের সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি, অথচ তাদেরকে পর্যবেক্ষক বরাদ্দ দিয়েছে প্রায় 11,000-এর কাছাকাছি। কি মজার একটা ব্যাপার। আজাদ মজুমদার বলেছেন, এজন্য তাদের পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত করা হয়েছে, তবে এখন পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টার সিনিয়র প্রেস সচিব ফয়েজ আহমেদ তোয়েব বলেছেন, এটি আরও 3 দিন আগে চিহ্নিত হয়েছে, গতরাতে কার্ড বিতরণ স্থগিত করা হয়েছে। এই কথাটা সত্য কিনা সেটা হয়তো পরবর্তীতে জানা যাবে। প্রথম আলোর এক রিপোর্টের পরেই এটা নিয়ে আলোচনা আসে, তার আগে নির্বাচন কমিশনের এটা নিয়ে কোনো কথা আমরা বলতে শুনিনি। কিন্তু এই যে কথাটা বলা হচ্ছে যে নির্বাচন কমিশন তাদের ব্যাপারে এখনও খোঁজখবর নিতে পারিনি, তাদের সক্ষমতা আছে কিনা এত পর্যবেক্ষক দেওয়ার, যে সংগঠনটা এক ব্যক্তি নির্ভর এবং নিজের বাড়িতে, গ্রামের বাড়িতে একটা রুমে অফিস দেখানো হয়েছে, বাইরে একটা সাইনবোর্ড দিয়ে, এই ধরনের সংগঠনকে কিভাবে নির্বাচন কমিশন এত পর্যবেক্ষক বরাদ্দ দিল, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এবং সেটা নিয়ে প্রশ্ন যখন উঠেছে, তখন আমরা দেখছি যে মানবজমিনের সম্পাদকীয়তে একটা ভয়াবহ ব্যাপার লেখা হয়েছে। সেখানে সেই শিরোনামটা একটু দেখে নিন। সেখানে বলা হয়েছে, প্রশাসনিক কু এবং ফেব্রুয়ারির নির্বাচন। মানবজমিনের সম্পাদকীয়তে আগামী নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক কুয়ের কথা বলা হচ্ছে, যে প্রশাসনিক কু করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে, এবং সেই চেষ্টার একটা অংশ এই পাশা কিনা, যাদেরকে একেবারে শেষের দিকে এসে নিবন্ধন দিয়েই এত বিপুল সংখ্যক পর্যবেক্ষক তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে, এবং নির্বাচন কমিশন এখন পর্যন্ত জানেই না যে তাদের সেই সক্ষমতা আদৌ আছে কিনা। দর্শক, আপনার কি মনে হচ্ছে ব্যাপারটা কি এখানেই থামিয়ে দেবে নির্বাচন কমিশন? আজকে হয়তো নির্বাচন কমিশন বলবে যে পাশার সমস্ত কার্ড বাতিল করে দেওয়া হলো, সমালোচনা ঠেকাতে। কিন্তু এই ঘটনার পেছনে যারা রয়েছে, পেছনে থেকে যারা কলকাঠি নাড়িয়েছেন, এবং তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল কিনা নির্বাচনকে প্রভাবিত করা, কিংবা নির্বাচনে নানা ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে ব্যাপারগুলো শোনা যাচ্ছে, আর সেই ব্যাপারগুলোর ক্ষেত্রে এই সংগঠনটাকে কাজে লাগানোর কোনো ব্যাপার ছিল কিনা, সেই তদন্ত কি হবে আদৌ? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের। এই জন্যই কি লাল পাসপোর্ট জমা দিয়ে তারা নিজেদের পাসপোর্ট গ্রহণ করছে নির্বাচনের আগে, এবং গোয়েন্দা সূত্রে খবর বিভিন্ন উপদেষ্টারা, অর্থ উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টারা যে লাল পাসপোর্ট তারা পেয়েছিলেন, সেটা জমা দিয়ে নিজেদের পাসপোর্ট নিয়ে এবার বাংলাদেশ থেকে ভেগে যাওয়ার প্ল্যান করছে। কি সেই লাল পাসপোর্ট, কি শরিয়ত আইন নিয়ে একটা জলঘোলা তৈরি হয়েছে, সমস্ত কিছু খুলে বলবো। প্রাথমিকভাবে আমি বলবো, ঠিক যেদিন থেকে অন্তর্বর্তী সরকারের প্রধানের বিরুদ্ধে আমরা এই অনুষ্ঠান করছি, যে বারবার করে বিভিন্ন পাকিস্তানি জঙ্গিদের একটা ঠাঁই বাংলাদেশের বুকে হচ্ছে, ঠিক তখনই আমরা গোয়েন্দা সূত্র মারফত খবর পেয়ে পরিষ্কার করে দিয়েছিলাম এই অনুষ্ঠানে, যে পাকিস্তান ISI মারফত বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে সেইখানে পাঠাচ্ছে, তৈরি করছে, ট্রেনিং দিচ্ছে, এবং সেইটাকে লাগানো হবে ভারত বিরুদ্ধতায়, ভারতের সঙ্গে সন্ত্রাসে, এবং 7 সিস্টার্সের শান্তি বিঘ্নিত ঘটাতে। এবং গোয়েন্দা রিপোর্ট বলছে জামাত ইসলাম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিএনপিকে হাঁটিয়ে দিয়ে গোটা
গোটা বাংলাদেশের দখল নিতে চাইছে এবং ঠিক সেই বাংলাদেশের দখল দেবে কারা? এই উপদেষ্টারা এবং এই ইন্টারিম গভর্নমেন্ট। একটা 11 জোটীয় যে দল তারা নির্বাচনে অংশ নিয়েছে, এই জামাত ইসলাম তারা 11টা দলকে নিয়ে জোট করেছে এবং সেই জোটের মধ্যে বিভিন্নভাবে এই এনসিপিরাও রয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে একটা মহাজোট তৈরি করে বাংলাদেশের দখল নিয়ে বাংলাদেশকে পাকিস্তানের কাছে বিক্রি এবং অতঃপর আমেরিকার কাছে বিক্রি করার প্ল্যান করছে তারা। এবং ঠিক সময় বুঝে গোয়েন্দা রিপোর্ট বলছে ঠিক নির্বাচনের বেশ কয়েকদিন আগে থেকেই বেশ কিছু উপদেষ্টা, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, আমি যদি বলি আরেক উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান, তারা লাল পাসপোর্ট জমা দিয়ে দিয়েছে। বাংলাদেশে 3 ধরনের পাসপোর্ট হয়, 3 ধরনের পাসপোর্ট, যেটা সাধারণ নাগরিকদের জন্য বরাদ্দ সেটা সবুজ রঙের, নীল কভারের যারা পাসপোর্ট সেটা সরকারি আধিকারিকের, এবং কূটনৈতিক বা মন্ত্রী যারা রয়েছে তাদের পাসপোর্ট কিন্তু একেবারে লাল। এবং সেই লাল পাসপোর্ট পেয়েছিল এই যারা মন্ত্রী বা যারা উপদেষ্টা হয়েছিল, কেন্দ্রীয় উপদেষ্টা, সেই পাসপোর্ট তারা জমা দিচ্ছেন এবং সেটা একেবারে বিদেশ মন্ত্রক সূত্রে খবর যেই পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন তারা। এবং নির্বাচন এতদিন থাকতেই কেন পাসপোর্ট জমা দিলেন? যখন গোয়েন্দারা দেখছে তখন ভারতীয় গোয়েন্দাদের নজরে আসছে দীর্ঘ 1.5 বছর ধরে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে হয়েছে। এমনকি বিএনপি, এনসিপিরাও বিভিন্ন দুর্নীতির অভিযোগ করেছেন। একপাক্ষিক যে ক্ষমতাচরণ, সেই ক্ষমতাচরণের দুর্নীতি বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতির অভিযোগ কিন্তু উপদেষ্টাদের বিরুদ্ধে তারা একেবারে এনেছেন। সেই উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ আনার পরই তারা কেন দেশ ছাড়তে চাইছেন বা কেন তারা লাল পাসপোর্ট জমা দিয়ে নিজেদের পাসপোর্ট নিয়ে তারা দেশ ছাড়ার প্ল্যান করছেন, সেইটা কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন। কোথাও গিয়ে তাহলে এই ছকটাই সত্যি নয় তো, যে একদিকে এই উপদেষ্টারা পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে জঙ্গি দেশ পরিণত করবে, সেই জঙ্গি দেশকে সাপোর্ট করে জামাত ইসলাম ক্ষমতায় আসবে, ভারত বিরুদ্ধাচরণ, হিন্দু বিদ্বেষ সবাইকে সেইগুলো একেবারে প্রকাশ্যে দেখিয়ে বিপ্লবের মাধ্যম দিয়েই তারা বাংলাদেশে ক্ষমতায় এসে বাংলাদেশের শরিয়াত আইন, বাংলাদেশে মুসলিম আইন বা ধর্মীয় আইন পরিণত করে ইসলামিক দেশ পরিণত করবে এবং তারপর সেই দেশ পাকিস্তানের মতন আমেরিকার কাছে বিক্রি হয়ে যাবে। কারণ অর্থনৈতিক অবস্থা তো বাংলাদেশের খুবই শোচনীয়, সেটা আমরা সবাই বুঝতে পারছি এই মুহূর্তে দাঁড়িয়ে। ঠিক এই জায়গায় সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে এই উপদেষ্টারা কি তাহলে সেই জন্যই পালাচ্ছিলেন যেইখানে দাঁড়িয়ে দেশকে সমস্ত কিছু বিক্রি করে দিয়ে, দেশকে একেবারে পাকিস্তানের হাতে তুলে দিয়ে, আমেরিকার হাতে তুলে দিয়ে তারাই তাহলে একটা বিরাট মুনাফা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন? তাই যদি হয় তাহলে বলে রাখা প্রয়োজন যে তাদের বিচার কিন্তু হবে। এবং এই ক্ষেত্রে সাজিব ওয়াদের জয় বা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র তিনি পরিষ্কার করে এই নির্বাচনকে বহিষ্কার করার হুমকি দিয়েছেন বা তিনি হুঁশিয়ার করেছেন এই নির্বাচন মানা হবে না। তার পাশাপাশি সাধারণ মানুষকে অনুরোধ করেছেন যেন এই নির্বাচনকে একেবারে বহিষ্কার করা হয়। তার পাশাপাশি শেখ হাসিনাও কিন্তু পরিষ্কার করে হুঁশিয়ারি দিচ্ছেন যে কোনোভাবেই এই ইউনূসের বিচার তিনি করবেন, তাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে এই ইউনূসের বিচার করার জন্য, তিনি বাংলাদেশে ফিরবেন, এমনটাই কিন্তু এই মুহূর্তে তিনি বার্তা দিচ্ছেন। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে এই যে ব্লুপ্রিন্ট এই জামাত ইসলাম এবং এই উপদেষ্টারা মিলে, এই ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টারা মিলে তৈরি করেছে, সেইটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ভারত বিরুদ্ধাচরণ একদিকে, অন্যদিকে জামাতকে সঙ্গে নিয়ে জামাতকে একেবারে ক্ষমতার শীর্ষবিন্দুতে বসিয়ে ইসলামিক দেশ বানিয়ে ইসলামিক আইন প্রণয়ন করে একেবারে পাকিস্তানের কাছে এবং আমেরিকার কাছে দেশকে বিক্রি করে দিয়ে এই উপদেষ্টারা পালিয়ে যাবেন এবং সব মিলিয়ে যেটা তৈরি হবে সেটা ভারত বিরুদ্ধাচরণে ব্যবহার হবে এবং সেই ইসলামিক দেশ যেটা পাকিস্তান হয়ে উঠেছে এত বছর ধরে বন্ধু দেশ, মিত্র দেশ, সেটা শত্রু দেশে পরিণত হবে। তবে সেক্ষেত্রে শত্রু দেশকে কিন্তু কিভাবে ট্রিট করতে হয়, কিভাবে তাদের শিক্ষা দিতে হয় সেটা কিন্তু ভারত জানে এবং ভারত কিন্তু সেইটাই করবে যেইটা ভারতের শত্রু দেশের সঙ্গে ভারত করে থাকে। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।